বাংলাদেশ একটা গোপনীয়তার চুক্তিতে স্বাক্ষর করেছে। এই গোপনীয়তার চুক্তিটি নিয়ে কথা আলোচনা হচ্ছে এইভাবে যে গোপনে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ বর্তমান সরকার করছে কিনা। আপনি যেহেতু বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন, এখনো শেষ হয়নি পুরো কাজ, এই যে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু আমরা করে ফেলেছি কিনা, আপনারা করে ফেলেছেন কিনা, এই জায়গাটা আপনি পরিষ্কার করবেন দেশের মানুষকে। আজকে যে আমরা যে জিনিসটা হোয়াইট হাউসের প্রেস মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশের উপরে 30% শুল্ক আরোপ করা হয়েছে, এবং আমরা এর থেকে ফল পেতে গেলে আমাদেরকে নিজস্ব সক্ষমতা এবং প্রতিযোগিতাশীলতা, এবং আমি এরকম একটা কথা শুনেছি যে আমাদের এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, এবং এই বিষয়ে আমি 100% একমত যে আসলে কোনো অবস্থাতেই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় বিষয় যেটা আপনি অবতারণা করলেন যে আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি, এটা শুধু আন্তর্জাতিক নীতিতে তো নির্দিষ্ট, এমনকি যদি আপনি স্থানীয়ভাবেও কোনো চুক্তি দেখেন, যখন দুটো ব্যবসায়িক সংগঠন বা ব্যাংক, বিমা, এরা যখন কোনো চুক্তিতে উপনীত হয়, এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। আপনি যদি দেখেন যে দুইজন যদি কেউ কোনো সম্পদ হস্তান্তরও করে, তখন নিজেদের মধ্যে একটা আলোচনা থাকে যে ভাই আপনি কাউকে বলবেন না, কারণ তার হতে পারে ডিলটা কমপ্লিট হচ্ছে। অ্যাবসলিউটলি, কারণ তার এটা মনে হতে পারে যে আমার প্রতিবেশী এখানে একটা সমস্যা তৈরি করতে পারে, বা অন্য কেউ এখানে এসে দাবি করতে পারে। আর মূলত যুক্তরাষ্ট্র যেটা মানে বিনিময়ে চুক্তিটা করছে, সেটা হচ্ছে তাদের ন্যাশনাল সিকিউরিটিকে তারা ব্যবহার করেছে। তারা এই চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে, সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যই। আজ খুব বেশি কথা বলবো না, আজ জাস্ট আপনাদেরকে জানাবো যে এনডিএ কি, অর্থাৎ আমেরিকার সাথে বাংলাদেশের যে গোপন চুক্তি হচ্ছে সেটা আসলে কি। এনডিএ অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, গোপনীয় চুক্তি, যা প্রকাশিত হলে বাংলাদেশের উপর চেপে বসবে আমেরিকান সাম্রাজ্যবাদ, মোটা দাগে মার্কিন উপনিবেশিকতা, যার মূল প্রতিপাদ্য পরাধীন বাংলাদেশ। চলুন এবার জেনে নিই এনডিএ কি, যা দুটি পক্ষের মধ্যে একটি গোপনীয় সম্পর্ক স্থাপন করে। এই চুক্তির মাধ্যমে একটি পক্ষ যিনি তথ্য প্রকাশ করেন, অন্য পক্ষকে যিনি তথ্য গ্রহণ করেন, একটি নির্দিষ্ট ধরনের তথ্য প্রকাশ করতে সম্মত হন, তবে এই তথ্য অন্যদের সাথে শেয়ার না করার শর্তে। সহজ কথায় এটি একটি গোপনীয়তা চুক্তি, যা কিছু তথ্য অন্যদের কাছে প্রকাশ করা থেকে বিরত রাখতে ব্যবহৃত হয়। এবার চলুন দেখি আমেরিকান সাম্রাজ্যবাদ কি। আমেরিকান সাম্রাজ্যবাদ বলতে সাধারণত বোঝায় মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব সীমানা ছাড়িয়ে অন্য দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক প্রভাব বিস্তারের নীতি। এটি বিভিন্ন রূপে প্রকাশ হতে পারে, যেমন সরাসরি সামরিক দখল, অর্থনৈতিক প্রভাব, সাংস্কৃতিক আগ্রাসন অথবা রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে। আরেকটু যদি বিস্তারিত বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে: রাজনৈতিক প্রভাব, কোনো দেশে পছন্দের সরকার গঠনে সহায়তা করা অথবা সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। অর্থনৈতিক প্রভাব, অসম বাণিজ্য চুক্তি, বিনিয়োগ বা ঋণ প্রদানের মাধ্যমে অন্য দেশের অর্থনীতিকে প্রভাবিত করা। সাংস্কৃতিক প্রভাব, আমেরিকান সংস্কৃতি, ভাষা বা মূল্যবোধের প্রচারের মাধ্যমে অন্য দেশের সংস্কৃতিতে প্রভাব বিস্তার করা। সামরিক প্রভাব, সামরিক ঘাঁটি স্থাপন, সামরিক হস্তক্ষেপ বা অস্ত্র সরবরাহ ইত্যাদি। এই প্রভাব বিস্তারের ফলে কিছু দেশে ইতিবাচক পরিবর্তন এলেও অনেক ক্ষেত্রে এর সমালোচনা করা হয়, কারণ এর মাধ্যমে দুর্বল দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, বলা যেতে পারে ধ্বংস হতে পারে। এবার চলুন আমেরিকান উপনিবেশিকতা কি সে সম্পর্কে একটু জেনে আসি। আমেরিকান উপনিবেশবাদ বলতে 1500 থেকে 1800 শতাব্দীতে ইউরোপীয় শক্তি কর্তৃক আমেরিকায় বসতি স্থাপন এবং নতুন অঞ্চল পরিচালনার প্রক্রিয়াকে বোঝায়। এই সময়কালে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ড এবং ইংল্যান্ড সহ বিভিন্ন ইউরোপীয় শক্তি উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং
ক্যারিবীয় অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করে। এই উপনিবেশ স্থাপন প্রক্রিয়াটি স্থানীয় আদিবাসী জনগণের উপর গভীর প্রভাব ফেলেছিল, যার মধ্যে ছিল ভূমি দখল, সম্পদ শোষণ এবং সাংস্কৃতিক পরিবর্তন। যদি আরও বিস্তারিতভাবে বলি, যেমন বসতি স্থাপন। ইউরোপীয় দেশগুলি আমেরিকায় নিজেদের বসতি স্থাপন করে এবং স্থানীয় ভূমি ও সম্পদের নিয়ন্ত্রণ নেয়। অর্থনৈতিক শোষণ। ঔপনিবেশগুলি ইউরোপীয় অর্থনীতির জন্য কাঁচামাল সরবরাহ করত এবং উৎপাদিত পণ্যের কাঁচা বাজার হিসাবে কাজ করত। রাজনৈতিক নিয়ন্ত্রণ। ইউরোপীয় দেশগুলি তাদের উপনিবেশগুলিতে নিজেদের রাজনৈতিক ব্যবস্থা চাপিয়ে দিত এবং স্থানীয় সরকারগুলির উপর নিয়ন্ত্রণ করত। সাংস্কৃতিক প্রভাব। ইউরোপীয় সংস্কৃতি, ভাষা এবং রীতিনীতিগুলো উপনিবেশগুলিতে প্রসারিত হয়েছিল, যা স্থানীয় সংস্কৃতির উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। আদিবাসী জনগণের উপর প্রভাব। উপনিবেশবাদ স্থানীয় আদিবাসী জনগণের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল, যার মধ্যে ছিল ভূমি থেকে উচ্ছেদ, দাসত্ব এবং রোগের বিস্তার। সংক্ষেপে, আমেরিকান ঔপনিবেশবাদ ছিল একটি জটিল প্রক্রিয়া যা আমেরিকা মহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। এটি কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনই আনেনি, বরং স্থানীয় সংস্কৃতি এবং সমাজের উপর গভীর প্রভাব ফেলেছিল। এখন বলবেন, এগুলো তো আর আমাদের দেশে হবে না, এটা তো ইউরোপ করেছিল আমেরিকাতে। না, এখন আমেরিকা বিভিন্ন দেশে করছে, যার শেষ ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ। এই যে এনডিএ চুক্তি, অর্থাৎ গোপন চুক্তি, এই চুক্তির ফলে যে বর্ণনাটা এতক্ষণ শুনতে পেলেন, সেগুলোই বাংলাদেশে বাস্তবায়িত হবে। এবার বুঝুন আপনার অবস্থা কী দাঁড়াবে। যাই হোক, চলুন এবার পরাধীন বাংলাদেশ কি একটু জেনে নিই। পরাধীন বাংলাদেশ বলতে সেই সময়কে বোঝায় যখন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ছিল না, বরং অন্য কোনো দেশের অধীনে ছিল। 1971 সালের আগে বাংলাদেশ ব্রিটিশ ঔপনিবেশ শাসন এবং পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসাবে শাসিত হয়। এই সময়টাকে পরাধীন বাংলাদেশ হিসাবে চিহ্নিত করা হয়, যেখানে বাঙালিরা নিজেদের দ্বারা শাসিত ছিল না এবং স্বাধীনতা ও স্বাধিকারের জন্য সংগ্রাম করতে বাধ্য হয়েছিল। 1971 সালের পূর্বে বাংলাদেশ ছিল ব্রিটিশ ভারতের অংশ। ব্রিটিশরা এই অঞ্চল শাসন করত এবং স্থানীয় জনগণের উপর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ আরোপ করত। ব্রিটিশ শাসনের অবসানের পর এই অঞ্চলটি পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় এবং পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে। কিন্তু পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষাগত, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বৈষম্য ছিল প্রকট। এই বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের জনগণ স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে, যা 1971 সালের মুক্তিযুদ্ধের রূপ নেয়। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। তাই 1971 সালের আগে বাংলাদেশ একটি পরাধীন রাষ্ট্র ছিল, যেখানে বাঙালিরা স্বাধীনতা ও স্বাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন গোপন চুক্তি কী এবং এর ফলাফল কী হতে পারে। যদি আমার কথাগুলো বুঝে না থাকেন, আবার প্রথম থেকে আমার কথাগুলো শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, তারপর বুঝুন এবং সিদ্ধান্ত নিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।